ওইটা হচ্ছে একটা মানুষের সাথে মানুষের সম্পর্ক, মনের মিল থাকলেই বিয়ে হয়ে যায়। তখন তো আমি ওসব বুঝতাম না, তাই না? এই জন্য তো আমার তো জিতরা ওইখানে উঠছে যে তুমি আমার না জানা কেন গেলা, যদি ওইখানে খারাপ কিছু হইতে পারে। বলো। আমি আসলে আজকে থেকে 17 বছর ধরে এই লাইনে আছি। আমি মূলত আগে নরসিংদীর স্থানীয় চ্যানেল, মানে আমাদের এখানে নাটক তৈরি করতাম। ওই নাটক তৈরি করতে করতে তারপর মহিমার সাথে একটা আন্ডারস্ট্যান্ড হয়, পরিচিত হয়। তো সে আমার মূলত ভক্ত ছিল। মানে আমি আগে মডেলিং করতাম নরসিংদী চ্যানেলে। তো আজকে আপনাদের মাধ্যমে মানে প্রকাশ করছি যে মহিমার সাথে আমার কীভাবে সম্পর্ক বা এই লাইনে কীভাবে আসা, এটা আগে কখনো বলিনি। তো আমি মিডিয়াতে যখন নাটক ছোটোবেলা থেকে একটা উৎসাহ, মানে আমার উৎসাহিত ছিল যে আমি নাটক করব, এটা করব, তো কাজ করতেছি। মূলত নরসিংদী জেলার মধ্যে আমার একটা এক্সট্রা পরিচিত আছে যে ইলিয়াস, আমাকে মোটামুটি সবাই চেনে নরসিংদী জেলাতে। তো মহিমা একদিন আমাকে ফোন করে যে ইলিয়াস ভাই, আমি আপনার সাথে নাটক করতে চাই, মানে মডেল হিসেবে। তখন ওর ফোনগুলো আমি কাইটা দিতাম, বারবার কাইটা দিতাম। তো কাইটা দেওয়ার পরে সে আমাকে বারবার ফোন করতো। ফোন করার পর তো যাই হোক, পরে ওর সাথে আমি ফার্স্ট একটা কাজ করলাম যে আসো তোমার সাথে একটা মিউজিক ভিডিও করি। ওই মিউজিক ভিডিও থেকে তার সাথে আমার আন্ডারস্ট্যান্ড হয়। আস্তে আস্তে মানে তার নিয়ে কাজ করা শুরু করি নাটক। তারপর বিভিন্নভাবে তো মানুষ বিভিন্ন কথা বলে, তো যে কোনো একটা ব্যাপার নিয়ে পরে ওরে আমি বিয়ে করি। এখানে বলবো যে মহিমা যখন কাজ করতো তো আমি চেষ্টা করতাম, কারণ মহিমা তো মডেল, এমনিতে মডেল, তো মিউজিক ভিডিও করতো। তো আমি চেষ্টা করি যে আমার ওয়াইফকে যে পদ্মা বিষয়টা ধরে রাখার, কারণ সে আমার ওয়াইফ, তার স্বপ্ন ছিল যে মিউজিক ভিডিও করবে। এই জন্য আমি তারা ঢাকাতে কাজ করাইছি মডেল হিসেবে আমার ডিরেকশনে। বাংলাদেশে 60 মিলিয়ন, 70 মিলিয়ন, 50 মিলিয়ন ভিউ আছে তার মডেলিং করা আমার ডিরেকশনে। তো ওই ব্যাপারে তো আমি চেষ্টা করি আমার বুকে পর্দায় রাখার যথেষ্ট চেষ্টা করি, কিন্তু মডেলিং করতে যতটুকু মানে প্রয়োজন ততটুকু মানে দিতে হয়। তো ওইভাবে তার আমি চিন্তা ভাবনা করলাম, টিকটকে অনেকে, ফেসবুকে বিভিন্ন ভিডিও করে যেগুলো আসলে মানে আমার নিজের কাছেও খারাপ লাগতো। আমি ওরা বকতাম যে টিকটক ভিডিও কেন করো, কেন এই ফালতু ভিডিও করো, এগুলো বলতাম আর কি। তখন অদেই জানা এটার প্রতি আগ্রহ, যে বললাম যে কাজ করতে গেলে আপনার মিউজিক ভিডিও করতে গেলে এটা প্রমোশন করতে হয়। ওই প্রমোশন করতে গেলে মানে টিকটকারদের কাছে যাইতে হয়, তখন তারা ভাব দেখায়। তখন আমি ভাবলাম যে তো টিকটক করো তুমি। টিকটক করলে 3 মাসের মধ্যে মহিমার 3.5 মিলিয়ন ফলোয়ার হয়েছে। কিভাবে? সেটা হচ্ছে তারা আমি মানে আলতু ফালতু ভিডিও করব ওইভাবে তোমার আমি সাপোর্ট দিব না। তুমি এমন ভিডিও করো যেগুলো মানুষ আসলে হৃদয়ে মানে জাগ্রত হবে, মানে মানুষ পছন্দ করবে। তখন আমি তারা ওই ডায়লগগুলো লিখে দিতাম। স্যাড ভিডিও যে করতো মহিমা কান্না কইরা, তো ওইরকম স্যাড ভিডিওগুলো আমি লেখা দিতাম, ভয়েসগুলো রেকর্ডিং করে দিতাম। তো সে করতো আর কি এইভাবে। আসলে ওই যে সে বললো না যে আমি অভিনয় করার জন্যই তো তাকে এতবার ফোন করছিলাম। হ্যাঁ, এটাই আমার ছোটবেলা থেকে খুব খুব একটা না মানে শখ ছিল যে আমি কখনো অভিনয় করব। অভিনয় বিষয়টা না, তখন আমি ছোটবেলা, তখন তো আমার এত বয়স ছিল না। তখন আমার ইচ্ছে ছিল যে আমাকে টিভিতে দেখাবে। সো আমাদের নরসিংদী কেবল নেটওয়ার্কের একটা চ্যানেল ছিল, বড় পর্দায় হয়তো বা না যেতে পারি, নরসিংদীর মানুষের কাছে তো আমি আমাকে দেখাইতে পারি। তো তখন ওকে ফোন, ওর স্ক্রিনে লেখা ছিল যে অভিনয় করতে চাইলে যোগাযোগ করুন। দেন ওখানে নাম্বার নিয়ে ফোন দিছি। ওইখান থেকেই অনেক বেশি আগ্রহ অ্যাক্টিং করার। দেন তারপরে এই অবস্থা। বিয়ে পর্যন্ত কিভাবে করা? বিয়ে তো ওইটা হচ্ছে একটা মানুষের সাথে মানুষের সম্পর্ক, মনের মিল থাকলেই বিয়ে হয়ে যায়। হ্যাঁ, একটা ঘটনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেটা আমার এখনো মনে আছে। একদিন হচ্ছে আমি ওকে, তখন আমি আমার জীবনের ফার্স্ট, ওরে না জানায় আমি অন্য জায়গায় শ্যুট করতে গেছিলাম, আমার জীবনের প্রথম। মানে ওই লোকটা আমার প্রচুর, আমার মার সাথে কথা বললাম, মানে আমার প্রচুর পরিমাণে করতেছিল যে ওনার লস হয়ে যাবে, ওনার এটা হয়ে যাবে। তখন আমাদের বিয়ে হয় নাই। তখন আর কি আমার বাসায় পর্যন্ত চলে আসছে ওই লোকটা যে আমি এত স্পটিস, আমার মানে লস হয়ে যাবে, আপনি প্লিজ আসেন। তখন আমি গেছিলাম, ওরা না জানায়, যে ওরা জানাইলে তো প্রবলেম। যাই হোক, আমি আবার একা যাইনি, আমার মা, আমার 2টা বোন সহ ওদেরকে নিয়ে গেছিলাম। তো ওই শ্যুটটা শেষ করে যখন আমি ওর কাছে গেছিলাম, মানে ওর শুটিংয়ে গেছি, তখন ও হচ্ছে আমার সাথে কথা বলে না, মানে ও বুঝতে পারছে যে কিছু একটা, ও কিন্তু জানে, এমন না যে জানে না। তো ওই সময় ও আমাকে একটা থাপ্পড় মারছিল
শুটিং এর মধ্যে সবার সামনে। পরে হচ্ছে আমি অনেক রিয়েক্ট করছি, আমি দৌড়াই চলে যাওয়ার সময় একজনে বলছিল যে ওরে ধরো। পরে হচ্ছে পলাশ নামে ওই ছেলেটার আমি একটা থাপ্পড় দিছিলাম, ওরা এখনো মনে আছে, ভয় পায় আমার দেখলে যে আপনি আমার একটা থাপ্পড় দিছিলেন, আমি আপনার সাথে আর কথা বলবো না। এই হচ্ছে বিষয়। দেন তারপরে আমি হচ্ছে ওই প্রথম আমার থাপ্পড় দিছিল, তারপরে আমি ওর সাথে অনেক রাগারাগি করে বাসায় গিয়া ওইটার বলা যাবে না, বাসায় গিয়ে কান্না করছেন? কান্না করছে আর অনেক কিছু, হসপিটাল পর্যন্ত ছিলাম। আসলে তাকে মারার উদ্দেশ্য আমার ছিল না, তারপর একটা উদ্দেশ্য ছিল যে মিডিয়াটা কিন্তু এমনিতে ভালো, কিন্তু আবার অনেক খারাপ। আপনি খারাপভাবে গেলে খারাপ, আর ভালো থাকলে কিন্তু ভালো। তো আমি যেহেতু মিডিয়াতে ডিরেকশন দিতাম, আমি কিন্তু জানতাম। বাট আমি আজ পর্যন্ত এই 17 বছর ধরে মানে নেগেটিভভাবে অনেকে অফার দিত, অনেক প্রডিউসার অফার দিত, এগুলো তো বইলা লাভ নাই যে ভাই গিভ অ্যান্ড টেক এই সেই, মানে বিভিন্ন বিষয়। আসলে এটা তো বুঝেন, অডিও অনেকে ভাষা আছে যে অডিও গিভ অ্যান্ড টেক, ভাই মেয়ে আপনি তো ডিরেকশন দিবেন, তো 2টা মেয়ে লাগবে, 3টা মেয়ে লাগবে, এটা মানে এক কথায় তারা মজা করবে আর কি। এই জন্য আজ পর্যন্ত আমি বড় ধরনের কোনো কাজ আজ পর্যন্ত করি নাই। কিল্লিগা ওই যে আমি তাদেরকে মেয়ে দিতে পারি না। আর আমার পারফেক্ট হচ্ছে যে আমি এখানে ভালো চরিত্র এবং শুদ্ধভাবে কাজ করবো মিডিয়াতে। তো এখন ওই অনুসরণটা করলাম যে সে আমারে না জানায় একটা জায়গায় চলে গেল, আমি তারে বানাইলাম, তারে আমি সুযোগ দিলাম, তো সেই জায়গায় সে আমারে না জানাইয়া মডেলিং করতে চলে গেছে। যদি কোনো নেগেটিভ হইতো তখন তো আমি ওসব বুঝতাম না, তাই না? এই জন্য তো আমার তো জিতরা ওইখানেই উঠছে যে তুমি আমার না জানাই কেন গেল, যদি ওইখানে খারাপ কিছু হইতে পারতো। তারপর তুমি আমার পছন্দ করো বা আমি তোমার পছন্দ করি। আর দ্বিতীয় কথা হলো মিডিয়া সম্পর্কে আমি জানি, পরে ওর মাইক গেছে এই জন্য তারপরে রাগটা কমছে আর কি। তো ওই অনুযায়ী আর কি বলবো।